আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ। শুরুতেই সংবাদ শিরোনাম। ৩ ক্যাটেগরির পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক স্থগিত করলেন ট্রাম্প। ৩ ধরনের পণ্যে অতিরিক্ত শুল্ক স্থগিত করলেন ট্রাম্প। ইরানে বিক্ষোভকারীদের হত্যা করলে উদ্ধারে যাবে যুক্তরাষ্ট্র, ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে বসতে রাজি ভেনেজুয়েলা, মাদুরো। ৩ ক্যাটাগরির পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক স্থগিত করলেন ট্রাম্প। কাঠের আসবাব, গৃহসজ্জা ও রান্নাঘরের যাবতীয় সামগ্রীর ওপর অতিরিক্ত শুল্ক স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার ১ জানুয়ারি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউস। গত এপ্রিলে কাঠের আসবাব, গৃহসজ্জা ও রান্নাঘরের সামগ্রীর ওপর ধার্যকৃত শুল্ক ২৫% উন্নীত করেন ট্রাম্প। এরপর অক্টোবরে গৃহসজ্জা ও রান্নাঘরের ব্যবহার্য জিনিসপত্রের ওপর ধার্য শুল্ক বাড়িয়ে ৫০% এবং কাঠের আসবাবের ওপর শুল্ক ৩০% পর্যন্ত বৃদ্ধি করা হয়। প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে জানানো হয়েছিল, আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে এই বর্ধিত শুল্ক। তবে গতকাল বৃহস্পতিবারের এক বিবৃতিতে বলা হয়েছে, ২০২৬ সালের ১ জানুয়ারির পরিবর্তে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে বর্ধিত শুল্ক কার্যকর করা হবে। তার আগ পর্যন্ত এই ৩ ক্যাটাগরির সব পণ্যে আদের ২৫% শুল্কই জারি থাকবে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা মার্কিন সংবাদ মাধ্যম এবিসিকে জানিয়েছেন, পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এমন দেশগুলির সঙ্গে যুক্তরাষ্ট্রের গঠনমূলক আলোচনা জারি রয়েছে। তাছাড়া বাসাবাড়ির জন্য অপরিহার্য আসবাব, গৃহসজ্জা ও রান্নাঘরের সামগ্রীর দাম অতিমাত্রায় বেড়ে গেলে সাধারণ মার্কিনীরা ক্ষুব্ধ হয়ে উঠতে পারেন। প্রসঙ্গত, ট্রাম্প অক্টোবরে বর্ধিত শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে বাড়ছিল কাঠের আসবাব, গৃহসজ্জা ও রান্নাঘরে ব্যবহার উপযোগী পণ্যগুলোর দাম। ৩ ধরনের পণ্যে অতিরিক্ত শুল্ক স্থগিত করলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাঠের আসবাব, গৃহসজ্জা ও রান্নাঘরের যাবতীয় সামগ্রীর ওপর ধার্য করা শুল্ক ১ বছরের জন্য স্থগিত করেছেন। বৃহস্পতিবার ১ জানুয়ারি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউস। গত অক্টোবরে ট্রাম্প কাঠের আসবাব, গৃহসজ্জা ও রান্নাঘরের সামগ্রীর ওপর ২৫% শুল্ক আরোপ করেছিলেন। ২০২৬ সালে গৃহসজ্জা ও রান্নাঘরের ব্যবহার্য জিনিসপত্রের ওপর ধার্য শুল্ক বাড়িয়ে ৫০% এবং কাঠের আসবাবের ওপর শুল্ক ৩০% পর্যন্ত বৃদ্ধি করার কথা ছিল। এর মাধ্যমে বর্তমানে কার্যকর থাকা ২৫% শুল্ক ২০২৭ সালের ১ জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে। বিবৃতিতে বলা হয়, কাঠের পণ্য আমদানির ক্ষেত্রে পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক এবং জাতীয় নিরাপত্তা বিষয়ক উদ্বেগ নিরসনে অংশীদারদের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আসবাবপত্রের দাম ইতোমধ্যেই বাড়ছে। সর্বশেষ মুদ্রাস্ফীতির প্রতিবেদনে দেখা গেছে, নভেম্বর মাসে আসবাবপত্রের দাম ১ বছর আগের তুলনায় ৪.৬% বৃদ্ধি পেয়েছে। হোয়াইট হাউস যখন প্রথম শুল্ক আরোপের ঘোষণা দেয়, তখন আসবাবপত্র আমদানিকারক রেস্টোরেশন হার্ডওয়্যার, ওয়েফেয়ার ও উইলিয়ামস সোনোমার মতো কোম্পানিগুলোর শেয়ারের দাম কমে গিয়েছিল। ইরানে বিক্ষোভকারীদের হত্যা করলে উদ্ধারে যাবে যুক্তরাষ্ট্র, ট্রাম্প। ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে চলমান বিক্ষোভ কর্মসূচিতে এ পর্যন্ত অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ অবস্থায় যুক্তরাষ্ট্র লকড অ্যান্ড লোডেড অবস্থায় আছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেটির প্রতীকী অর্থ জবাব দিতে প্রস্তুত। শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লিখেন, ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর গুলি চালায় এবং সহিংসভাবে হত্যা করে, তাহলে যুক্তরাষ্ট্র উদ্ধারে এগিয়ে যাবে। একই পোস্টে ট্রাম্প লিখেছেন, আমরা যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত, লকড অ্যান্ড লোডেড। বৃহস্পতিবার ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। এতে অন্তত ৬ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। উচ্চ মূল্যস্ফীতি ও অর্থনৈতিক স্থবিরতার প্রতিবাদে গত রোববার রাজধানী তেহরানে দোকানদাররা ধর্মঘট শুরু করেন। পরে এই আন্দোলন দেশের অন্য এলাকাতেও ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স জানায়, চাহারমাহাল ও বাখতিয়ারি প্রদেশের লোরদেগান শহরে নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। পাশের লোরেস্থান প্রদেশের আজনা শহরে নিহত হয়েছেন আরও ৩ জন। এর আগে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, পশ্চিমাঞ্চলীয় শহর কুহডাসতে রাতভর চলা বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত হন। তিনি বাসিজ বাহিনীর সদস্য ছিলেন। বাসিজ হল ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে যুক্ত একটি স্বেচ্ছাসেবী আধা সামরিক বাহিনী, যা ইসলামী প্রজাতন্ত্রের আদর্শিক
বৈশ্বিক শক্তির অংশ। ইরানের বার্তা সংস্থার তাসনিম গত বুধবার জানায়, যুক্তরাষ্ট্র ও ইউরোপ ভিত্তিক ইসলামী প্রজাতন্ত্র বিরোধী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার কথা বলে 7 জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। তাদেরকে বিক্ষোভ সহিংসতায় পরিণত করার দায়িত্ব দেওয়া হয়েছিল। বার্তা সংস্থাটির প্রতিবেদনে গ্রেপ্তারের সুনির্দিষ্ট সময় সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। ইরানে এর আগে বড় ধরনের বিক্ষোভ হয় 2022 সালে। সে বছর নারীদের কঠোর পোশাক বিধি লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার মাশা আমিনি পুলিশ হেফাজতে মারা যান। এর প্রতিবাদে দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। সেই আন্দোলনে নিরাপত্তা বাহিনীর বহু সদস্যসহ কয়েকশো মানুষ নিহত হন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে বসতে রাজি ভেনেজুয়েলা মাদুরো। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছেন, মাদক পাচার এবং তেলের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে তিনি প্রস্তুত। তিনি বলেন, যুক্তরাষ্ট্র চাইলে যেখানেই হোক যখনই হোক সংলাপে বসতে রাজি আছি। মাদুরো তার সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চাপ বাড়ার মধ্যে ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনের সাক্ষাৎকারে এসব কথা জানান। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি দাবি নিয়ে প্রশ্ন এড়িয়ে যান মাদুরো। ট্রাম্পের দাবির মধ্যে ছিল, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় একটি নোঙর সুবিধা বা ডকিং ফ্যাসিলিটি লক্ষ্য করে হামলা চালিয়েছে, যা সিআইএ পরিচালনা করেছে বলে খবর পাওয়া যায়। বিবিসি জানিয়েছে, মাদুরো এমন সময়ে সংলাপে প্রস্তুত থাকার কথা বলেছেন যখন মার্কিন বাহিনী গত 3 মাস ধরে ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় এলাকায় মাদক পাচারের সন্দেহে বিভিন্ন নৌযানকে লক্ষ্য করেছে। মার্কিন প্রশাসনের ঘোষিত মাদক বিরোধী যুদ্ধের অংশ হিসেবে 30টিরও বেশি নৌযান লক্ষ্যবস্তু হয়েছে। আন্তর্জাতিক জলসীমায় 2 সেপ্টেম্বর প্রথম নৌযানকে হামলার পর এসব অভিযানে 110 জনেরও বেশি নিহত হয়েছেন। সর্বশেষ হামলাটি বুধবার ঘটে, যেখানে মাদক বহনের অভিযোগ তুলে 2টি নৌযানে আঘাত হানা হয়। মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী নৌযান দুটিতে থাকা 5 জন নিহত হন। ট্রাম্প দাবি করেছেন, হামলায় একটি বড় বিস্ফোরণ ঘটেছে এবং এই অভিযানে ভেনেজুয়েলার একটি ডক এলাকায় নৌযান লক্ষ্য ছিল, যা মাদক বহনের সঙ্গে যুক্ত ছিল। সিএনএন ও নিউ ইয়র্ক টাইমস সূত্রের বরাতে জানা গেছে, সিআইএ পরিচালিত একটি ড্রোন হামলায় বিস্ফোরণটি ঘটে। যদি এ তথ্য সত্য হয়, তবে এটি ভেনেজুয়েলার ভেতরে যুক্তরাষ্ট্রের প্রথম অভিযান হবে। তবে সাক্ষাৎকারে মাদুরো এ বিষয়ে স্পষ্ট কিছু বলেননি। হামলাটি নিশ্চিত বা অস্বীকার করতে চাইলে তিনি বলেন, এটি এমন একটি বিষয় যা নিয়ে হয়তো আমরা কয়েকদিনের মধ্যে আলোচনা করতে পারি। মাদক পাচারের পাশাপাশি তেল এবং অভিবাসন সংক্রান্ত প্রশ্নেও আলোচনায় প্রস্তুত থাকার কথা জানিয়েছেন মাদুরো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেছেন, মাদুরো তার দেশের কারাগার ও মানসিক আশ্রয় কেন্দ্র খালি করে বন্দীদের জোর করে যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছেন। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় প্রবেশ এবং বের হওয়ার নিষিদ্ধ তেলবাহী জাহাজ নিয়েও কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। 10 ডিসেম্বর যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজ জব্দ করে। যুক্তরাষ্ট্রের দাবি, জাহাজটি ভেনেজুয়েলা এবং ইরান থেকে নিষিদ্ধ তেল পরিবহনে ব্যবহৃত হচ্ছিল। ভেনেজুয়েলা এ ঘটনাকে আন্তর্জাতিক জলদস্যুতা হিসেবে বর্ণনা করেছে। এরপর থেকে আরও একটি তেল ট্যাঙ্কার জব্দ করা হয়েছে এবং একটি তৃতীয় ট্যাঙ্কারকে ধাওয়া করা হচ্ছে। মার্কিন প্রশাসন মাদকবাহী সন্দেহভাজন নৌযানগুলোকে লক্ষ্য করে যে অভিযান পরিচালনা করছে, তাকে তারা অ-আন্তর্জাতিক সশস্ত্র সংঘাত হিসেবে বর্ণনা করছে। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, এসব অভিযান আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগের সম্মুখীন হতে পারে। বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র যেসব নৌযানকে লক্ষ্য করেছে সেগুলি সত্যিই মাদক বহন করছিল কিনা তার কোনো প্রমাণ তারা এখনও প্রকাশ করেনি। তবুও যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড দাবি করেছে, গোয়েন্দা তথ্য নিশ্চিত করেছে যে নৌযানগুলো মাদক পাচারের পরিচিত রুটে চলাচল করছিল এবং মাদক পাচারে জড়িত ছিল।